পাগল মন কেন এত কথা বলে, সে উত্তর কি আজও পেয়েছেন? না, ওটা তো বুঝি না, কি কথা যে বলে এখন আল্লাহই জানে। আপু, ইদানিং কি নিয়ে ব্যস্ত আপনি? ইদানিং গান নিয়েই ব্যস্ত, আমি সবসময় গান নিয়ে ব্যস্ত থাকি। আর একটু একটু ব্যস্ততা হচ্ছে যে মানে গান করতে হলে ভালো কিছু গানের দরকার। মানে আমার খুব পছন্দ অনেক বড় বড় গীতিকার, মানে যাদের তুলনা হয় না সেই জাতীয় গীতিকার, যেমন রাধা রমন দত্ত, দূরবীন শাহ, তারপরে পরাণ ফকির, মানে ময়মনসিংহ অঞ্চলের কিছু গীতিকবি আছেন। ওই গানগুলো আমার খুব মানে করার ইচ্ছা, মানে খুঁজি আমি। খুঁজছেন? হ্যাঁ, খুঁজছি, মানে একটা একটা করে পেলে একটা পেয়েছি। আচ্ছা, একটা পেয়েছি এবং সেটা কি তোলা হয়েছে? গানটা তুলেছি এবং আজকে আমি আমার শ্রোতাদেরকে গানটি শোনাতে চাবো, মানে চাই আর কি। এখনই কি শুরুতে দুটি লাইন আমরা শুনতে পারি? নিশ্চয়ই। গানটি লিখেছেন এবং সুর করেছেন পরাণ ফকির। তুমি কোন দেশে রহিলা রে দয়াল চাঁদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন দেশে রহিলা রে দয়াল। অনেক ধন্যবাদ আপনাকে। এই গানগুলো আপনি বলছিলেন যে খুঁজছেন, আপনার পরবর্তী অ্যালবামে নিশ্চয়ই আপনি শ্রোতাদেরকে উপহার দিবেন। আমি মানে অনেকে করেছেন গান, এই গানটি অনেকে করেছেন, তবু আমি মানে এই গানটি করার লোভ আমি সামলাতে পারি না আর কি। ভীষণ সুন্দর একটি গান, মানে কেমন জানি লাগে না গানটা গাইলে, বুকের ভিতরে কেমন জানি খাকা করে, বিচ্ছেদী গান, এবং মনে হয় যে আসলে কোথায় রইলো যাকে আমি খুঁজছি। আপনি গত বছর রোজায় শেষ আপনার একটি অ্যালবাম পেয়েছি, এবং যেখানে ছিল বেস্ট অফ দিলরুবা। আপনার এত বছরে 86 সাল থেকে আজ অব্দি যতগুলো অ্যালবাম বের হয়েছে তার থেকে সবগুলো থেকে, এবং কোন গানগুলো নিয়েছেন বেস্ট অফ দিলরুবা? পাগল মন, ভ্রমর গিয়া নির্জন যমুনার কূলে, রেল লাইন বহে সমান্তরাল। কিন্তু আমার এই অ্যালবামে একটা গান আমি মানে আমার খুব পছন্দের একজন গীতিকার এবং কণ্ঠশিল্পীর গান করেছি আমি। ইব্রাহিম ভাইয়ের একটা গান করেছিলাম। আচ্ছা, ইব্রাহিম ভাইয়ের একটা গান করেছিলাম, খুব গানটা একটু শোনা যাবে? জি জি, অবশ্যই। গানটি হচ্ছে, দাঁড়াও, গানটি লিখেছেন এবং শুরু করেছেন এবং গানটি গেয়েছেন ইব্রাহিম ভাই। হ্যাঁ, আচ্ছা। কি কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার, হয়তো আমার প্রাণ কাঁদবে শুধু, হয়তো আমার প্রাণ কাঁদবে শুধু, বিরহে দিনে গুনে, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। আচ্ছা, এই গানটা আমি করেছিলাম। এবং আপনি যে বলছিলেন গান খুঁজছিলেন, এই গান খোঁজার প্রক্রিয়াটা কিভাবে বা কেমন? প্রক্রিয়া যেমন আমরা ফোক গান করি, তো ফোক গানের প্রতি আলাদা একটা দুর্বলতা আছে। ফোক অনুষ্ঠান, ফোক সিঙ্গাররা যখন গান করেন তখন আমি মানে গানগুলো শুনে শুনে মানে যদি দেখি যে এই গানটি এই গীতিকারের, তারপরে ওই গানগুলো পছন্দ করে মানে খোঁজার চেষ্টা করি
আমি যদি সেই শিল্পীকে পাই তাহলে তার কাছে অনুরোধ করি আর কি যে ভাই আমাকে গানটা দেন, আমি গানটা করতে চাই। এভাবে খুঁজতেছে আস্তে আস্তে। আসলে গান খুঁজে বের করা অত সোজা নয়। অবশ্যই। এবং শুরু থেকে নিয়ে আজ অব্দি আপনার গানের কতগুলো গান হয়েছে? কায়নাত 12টার মতো 14টার মতো অ্যালবাম, মানে বিশাল একটি ভান্ডার। অনেক বেশি না, আরো বেশি হওয়া উচিত ছিল, কিন্তু আমার অত বেশি নেই গান। এবং এখন পর্যন্ত কেউ যখন বলে থাকে যে পাগল মন গানটি গাইবার কথা, সেই কবে গিয়েছিলেন, তখন কেমন লাগে? অনেক ভালো লাগে। এই জন্য ভালো লাগে যে যে গানটি আমি 91 সালে গেয়েছিলাম, 91, এবং এই গানটির কিন্তু আমার 4টা অ্যালবামের গান কিন্তু আলী আকবর রূপু মিউজিক করেছেন। এবং আমি সবচেয়ে অবাক লাগে যখন আমি যেখানে গান করতে যাই, পাগল মন গানটি যখন বাজায়, যদি ভুল বাজায় মিউজিশিয়ান তাহলে কিন্তু খেপে যায়, ভাই আপনি ঠিক মতো বাজাতে পারেননি। তার মানে মানুষের হৃদয়ে কম্পোজিশনটাও গাথা। এবং এই গানটি আমরা কিন্তু আজ শুনবো, তবে একদম শেষে, এখন নয়। আর এই গানগুলি আপনার যখন আপনার মেয়ে শিমুল খান গান, তখন আপনার কাছে কেমন লাগে? ভালো লাগে, ভালোই লাগে। মেয়ের কণ্ঠে আপনার সেই গানগুলো, যে গানগুলো আপনাকে ভীষণ জনপ্রিয় করে তুলেছে, শ্রোতাদের কাছে নিয়ে গেছে, আজ যখন শিমুল গাইছে এবং আপনার সাথে লাইভ পারফর্ম করছে, মা হিসেবে কেমন লাগে? এবং পরে জানতে চাইবো অবশ্যই যে গুরু হিসেবে কেমন লাগে। প্রথমে জানবো মা হিসেবে কেমন। মানে ওর কিন্তু আমি গুরু না। আচ্ছা। ও আমার কাছে শিখে শিখে শিখেছে গান। আচ্ছা। আমি যেমন করে আমি আমার আব্বার কাছে শুনে শুনে শিখেছি, শিমুলও তেমন করে আমার কাছে শুনে শুনে শিখেছে। আসলে আমি একটা কথা বলি কায়নাত, আমি কিন্তু সঙ্গীতের কিছু জানি না, আমি অল্প একটু শিখেছি, মানে সমুদ্রের মধ্যে যারা পরিমাণ একটু এতটুকু আমি শিখেছি, ওটাকে শেখা বলে না। তো আমি শিমুলকে শেখানোর মতো আমার মানে ক্ষমতা নাই আর কি। ও আমার কাছে শুনে শুনে শিখেছে। এবং কেউ কাউকে কিন্তু শেখাতেও পারে না যদি আমার ইচ্ছে না থাকে। আমি যদি না ভাবি যে আমি, অনেক মা আছেন আমি দেখেছি বাচ্চাদেরকে, আপা আমার বাচ্চাটা রেয়াজ করে না, গান শিখতে চায় না, আমি জোর করে শেখাই। আমি তাদেরকে অনুরোধ করি যে আপা বাচ্চাকে, মানে কোনো মানুষকে জোর করে কোনো কিছু করানো সম্ভব নয়। বাচ্চাকে আপনি হারমোনিয়াম এনে দিয়েছেন, রাখেন, ও যদি ইচ্ছা করে তখনই ও শিখতে পারবে। এবং এই যে ধারাবাহিকতা, আপনি একটি স্কুল করতে যাচ্ছেন। আমার ছোটবেলা থেকে, যখন থেকে আমি গান গাইতে শিখেছি তখন থেকে আমি স্বপ্ন লালন করেছি যে আমি যদি আমার সম্ভব হয়, যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আমি একটা গানের স্কুল করব। তো এতদিন পরে আমার মনে হয়েছে যে আমি একটা স্কুল করব, এবং 14 সাল থেকে আমি 2014 আমি এটা ওপেন করব। এবং আমার খুব মজার ব্যাপার, আমার কাছে ভালো লেগেছে, জানি না তোমাদের কাছে ভালো লাগবে কিনা, আমি স্কুলটার নাম রেখেছি শিকড়। না, খুবই চমৎকার নাম, শিকড়। শিকড়, শিকড়, হ্যাঁ, মাটি, ও যে গাছের শিকড়, যেহেতু পল্লীগীতি গাই, পল্লীগীতি আমাদের শিকড় আমি বলবো, মানে আমার কাছে মনে হয় যেহেতু আমি পল্লীগীতি শেখাবো, সেই জন্য শিকড় নামটা রেখেছি। ভালো লেগেছে তোমার? ভীষণ সুন্দর একটি নাম। আপনার সাথে আমি যখন কথা বলছিলাম তখন আশেপাশে যারা ছিলেন তারাও কিন্তু বলছিলেন শিকড় নামটি ভীষণ চমৎকার হয়েছে। শিকড় নাম রেখেছি স্কুলে। আচ্ছা, আমি পল্লীগীতি শেখাবো। এবং কত বছর বয়স থেকে বা বাচ্চারা শিখতে পারবে সেখানে? যে আসুক, আচ্ছা, যারা গান শিখবে, হ্যাঁ হ্যাঁ, তাদেরকে আমি শেখাবো আর কি, আমি শেখাতে চাই। এবং সেটা কি সেই কষ্টটা থেকে যে আপনি কোন স্কুলিং পাননি, বা সেই জায়গাটা থেকে? হ্যাঁ, আমাকে তো গান গাইতে দেয়া হতো না। আচ্ছা, ঝাড়ু দিয়ে মারতো আমাকে আমার আব্বা, তুমি কেন গান করবে? কিন্তু অথচ আমি আমার আব্বার কাছ থেকে শিখেছি। যখন আমি গান গাইতে শুরু করলাম, পাগল মনটা গাইলাম, আব্বা আমাকে জড়ায় ধরছে, আরে বাপরে বাবা তুই এত ভালো গান করতি, আমি তো জীবনেও ভাবতে পারিনি। তখন সুযোগ বুঝে বলতাম, সেই জন্য তো কাউকে ছোট ভাবতে নেই। মানে এই জিনিসটা আরো ভীষণ ভালো লাগলো শুনে, যে বাবা হয়তো কোনো একটি কারণে বারণ করেছিল মেয়েকে গান না গাইতে, আজ সেই বাবা আপনাকে বুকে জড়িয়ে ধরেছে। এবং মজার ব্যাপার, আব্বা রাজশাহী রেডিওতে গান করতেন, তো তো আমি যে গানগুলো গাইতাম দেখি কি আমার আব্বাও সেই গানগুলো গাচ্ছে, রেডিওতে গাচ্ছে। বাহ, চমৎকার। একজন দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কল জানি। হ্যালো, লাইনটি কেটে গেছে। দর্শক বন্ধু আরেকবার চেষ্টা করুন, আপনার ফোনের অপেক্ষায় রইলাম।
86 আপনার প্রথম যে অ্যালবামটি বের হয়েছিল, সেই অ্যালবামটি প্রথম যখন বের করলেন তখন বাসায় কি বলেছিল? না, তখন আর কেউ কিছু বলেনি। আচ্ছা, তখন কেউ কিছু। এবং আপনার অনুভূতি কেমন ছিল যে আপনি যে কাজ করছিলেন সেটা কি তারা জানতেন? কিন্তু কেউ কিছু বলেনি, এবং বললে আমি বলেছি যে আমি কারো কথাই শুনবো না, আমি গান করব, করবই। এবং সেই সময় আপনাকে সহযোগিতা কারা করেছিলেন? সহযোগিতা করেছে আমাকে হাসান মতিউর রহমান, শেখ জমির উদ্দিন গান করেন উনি, শেখ জমির উদ্দিন, জমির ভাই, হাসান মতিউর রহমান, মুজিব পরদেশি, আচ্ছা, তারপরে আব্দুল আলিম চাচার ফ্যামিলি। সবাইকে যখন আমি পেয়েছি তখন আমি কেয়ার করিনি কাউকে, যে আমি গান করবই। এবং আজ গান করেছেন, আপনার কাছে ধন্যবাদ যে এই জিতটি ধরে না করলে আমরা দিলরুবা খানকে পেতাম না। আপনি কি পরিকল্পনা করছেন যে গান নিয়ে, বা এই সময় যে গানের অবস্থা, এই সময় যারা আসছেন তাদেরকে নিয়ে আপনার কোনো পরিকল্পনা বা ভাবনা কি আছে? কায়নাত, মানে আমি যেটা মনে করি, মানে আমি আমার যতটুকু মনে হয়েছে এবং মনে হয়, সেটা হচ্ছে যারা আসছে অনেকে থাকছে, অনেকে কিন্তু থাকছে না। তো যারা সঙ্গীতকে লালন করে, বুকের মধ্যে বসবাস করে নিয়ে, তারা তো সঙ্গীত ছাড়তে পায় না, আর জোর করে একে ধরে রাখাও যায় না যে তোমাকে থাকতেই হবে, এটা করা যাবে না। শুধু আমি এইটুকুন বলবো, যারা আসছো তোমরা, তারা সঙ্গীতকে ভালোবাসো এবং সঙ্গীতকে লালন করো। সঙ্গীত তপস্যার ব্যাপার, সাধনার ব্যাপার, চর্চা করো, এবং এটা কিন্তু গুরুমুখী বিদ্যা। সেই দিক থেকে আমি একদম অন্ধকারে, গান শিখতে হয়, গুরুর কাছে গান শিখতে হয় আসলে। জি, এই যে লালনের কথা বলছিলেন যে ছোটবেলায় আপনি লালন করতেন, এই মুহূর্তে কি দুটি লাইন লালন সঙ্গীত আপনি? না, আমি স্বপ্নটা লালন করতাম। আচ্ছা, স্বপ্ন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লালন গীতি শোনাই তোমাকে। যদিও ফরিদা পার সামনে তো আমার স্পর্ধা নেই গান গাওয়ার, তো মাপ চিনেছি। আমি বসে আছি, ওহে পারে লয়ে যা বাহ, অনেক ধন্যবাদ। আজকে আমরা আপনার কাছ থেকে লালন সঙ্গীতের দুটো লাইন শুনলাম। যখন আপনি দেশের বাইরে যান, সেই সময় তো অনেক মানুষ দেশ থেকে অনেক দূরে থাকে, বহু বছর ধরে থাকে, কিন্তু যখন এই ধরনের গান, ফোক সঙ্গীত, যেটা আপনি বলছিলেন যে শিকড়ের গান, মাটির গান তারা শুনতে পায়, তখন তাদের অনুভূতি কেমন থাকে? তখন তো দেখেছি, যেহেতু আমি পল্লী গীতি গাই, তো দেখেছি যে মানে ওদের মানে ভিতরটা হাহাকার করে যখন আমরা গান গাই। অনেককে আমি বলতে শুনেছি, দিলু বাপ্পা, মনে হয় আমরা দেশে ফিরে গেছি। এবং তাদের আপনার কাছ থেকে চাওয়াটা কি থাকে? আমি গান করবো, এটাই চাই। আমার অনেকে বলে, আপা থেকে যান এখানে। আমি বললাম, পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে কোথাও রাখতে পারে, আমি আমার বাংলাদেশকে ভালোবাসি। অবশ্যই আমি আমার বাংলাদেশে থাকবো। অবশ্যই। এবং দেশ থেকে তারা এত দূরে থাকে, প্রত্যেকটা মুহূর্তে হয়তো আমাদের মাঝেই তারা দেশকে খুঁজে বেড়ায়, সত্যি তাই, এবং খুঁজতে থাকে সব সময়। আর জানতে চাইবো যে যখনই আপনার কাছে কেউ কিছু জানতে চায় যে গান কিভাবে করব বা ভালো গানের চর্চা কিভাবে করব, সেই সময় তাদেরকে আপনার কি বলার থাকে? ওই যে আমি যতটুকু জেনেছি নিজের বেলায়, যে এটা সাধারণ ব্যাপার, সাধনা অবশ্যই করতে হবে, রেওয়াজ করতেই হবে, প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, প্র্যাকটিস করতে হবে ভালো করে। এবং আপনাকে আমরা প্লেব্যাকও পেয়েছি, খুব কম পেয়েছি, কিন্তু পেয়েছি। খুব কমের কারণটা কি? আর এখন কি সম্প্রতি কোনো কাজ করছেন? না, কমের কারণটা হচ্ছে যে যারা মিউজিক
ডিরেকশন দেন মিউজিক ডিরেক্টর এবং প্রডিউসার, ওনাদের মুখে শুনেছি আমি যে আমার গলাটা নাকি মানে অন্যরকম আর কি, মোটা টোটা জাতীয় গলা, যে যার জন্য নায়িকাদের লিপের সঙ্গে মেলে না, যার জন্য আমাকে ফিল্মে খুব কম আমি গেয়েছি গান। জি, এবং আপনি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানও ভীষণ চমৎকার করে গান। এটা করি অবশ্যই, এটাই বলতে চাচ্ছিলাম, আপনারও গাইতে ভীষণ ভালো লাগে না? আমি তোমার কলের গাড়ি, তুমি তোমার ইচ্ছা চলে গাড়ি, তোর কেন পড়ে কলের গাড়ি, তুমি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের উপর কি শুধু ওনার গানের উপর আপনার অ্যালবাম রয়েছে? না, করার কি ইচ্ছে আছে? শুধু ওনার গান? ওনার গান করার খুব ইচ্ছা আছে। ওনার অনেক গান, তো অনেক গান, ওখান থেকে যদি সত্যি তুমি একটা সুন্দর আইডিয়া দিয়েছো, সত্যি কথা, ওনার একটা দেখি। হ্যাঁ হ্যাঁ, আমরা আরেকটি গান শুনতে পারি, দুটি লাইন ওনার। হ্যাঁ, ভুলে গেলাম। ঠিক আছে, আমরা তাহলে গল্প করি, আমরা পরে শুনে নিব আপনার কাছ থেকে। না, একটু শোনাই। হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি, মিলিয়া বাউলা গানের মুর্শিদি, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আজকের দিলরুবা খান সঙ্গীত শিল্পী আমাদের ভীষণ প্রিয়। কথাটা যখনই শোনেন তখনই সর্বপ্রথম কাকে কৃতজ্ঞতা প্রকাশের নাম চলে আসে? প্রথমে আমি রাব্বুল আলামিনকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। তারপরে আমার সঙ্গে যারা সহযোগিতা করেছেন, যে আব্দুল আলিম চাচার ফ্যামিলি, মুজিব পরদেশি, তারপরে আমার এই অ্যালবামটা, আমি প্রথমে যখন একটি গান করেছিলাম রেল লাইন বহের সমান্তরাল, একটি নাটকের গান, সেই থেকে মানে আমার সঙ্গীত জীবনের উত্থান হয়েছে। নাটকের গান? হ্যাঁ। আচ্ছা, গানটা শোনাই। জি জি জি। গানটা লিখেছেন নজরুল ইসলাম বাবু এবং শুরু করেছেন মোহাম্মদ শাহনওয়াজ। এই গান দিয়ে আপনার শুরু গানের জীবনের। আপনার কাছ থেকে আপনার গানের জীবনের আরো অনেক গান শুনবো, কিন্তু এই মুহূর্তে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এলাম বিরতির পর সকালবেলা রোদ্দুরের আজকের এই আয়োজনে। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী দিলরুবা খান। কথা বলছিলাম আপনার নাটকের গান নিয়ে, যেটি আপনি গেয়েছেন 86 সালে। 86 সালে আপনার প্রথম অ্যালবাম রিলিজ হয় এবং 86 সালে আপনি এর আগে অডিশনে পাস করেছিলেন। 86 সালটা বলতে গেলে আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটি
সাল ছিল এবং এরপরে 1991-তে পাগল মন, হ্যাঁ, সেই অ্যালবামটি আমরা পাই। জানতে চাইবো পাগল মন এই গানটির পেছনে ছোট্ট করে দুটো কথা। পাগল মন আমি প্রথমে রেডিওতে গাই। গীতিকার আহমেদ কায়সার এবং সুরকার আশরাফ উদাস একদিন আমার বাসায় আসেন, এসে বলেন যে দিলু বাপা এই গানটা গান। তখন আমি গানটি দেখলাম, দেখে বললাম যে কি পাগল মন, কি ভাই কি পাগল মন লিখছেন, এই গানটা কেমনি গাই? তো আশরাফ বললো যে দিলু বাপা গানটা আপনি গান, অনেক ভালো গান, আমি সুর করেছি, গানটি আপনি গান। তো রেডিওতে আমি গাইলাম গানটি। গাওয়ার পরে আমি যেখানেই যাই সেখানেই দেখি শুধু স্লিপ আসে গানটি গাওয়ার জন্য। আচ্ছা, আমি আগে অনেক প্রোগ্রাম করতাম স্টেজে বিভিন্ন জায়গায়। টাঙ্গাইল এলাকায় যাওয়ার পরে দেখি করটিয়াতে একটা প্রোগ্রামে গেছি, করটিয়া কলেজে, দেখি একদম হারমোনিয়ামের উপর ভরে গেছে স্লিপ পাগল মন। আচ্ছা, একটি গানের জন্য এত অনুরোধ। তো যখন পাগল মন সবাই যখন খুব পছন্দ করলো, তখনই খালিদ হাসান মিলু আমাকে বললো দিলু বাপা চলো তোমাকে আমি ডন কোম্পানিতে নিয়ে যাই। তারপরে ডন থেকে এই অ্যালবামটি বেরোলো। যে গানটি আপনি করতে চাননি যে কেমন লাগবে, সেটাই, সেই গানটি আজ অব্দি মানুষের মুখে মুখে ফিরছে। আর দর্শক বন্ধুদেরকে বলছি এই গানটি আমরা শুনবো, কিন্তু অনুষ্ঠানের শেষে শুনবো, তাই না আপু? হ্যাঁ আপু, এছাড়া আপনি ওই অ্যালবামে আর কি কি গান ছিল সেই সময়? যেমন ওই অ্যালবামে ফোক ছিল, মডার্ন ফোক জাতীয় গান ছিল। এখন কি মনে পড়ছে দুটি লাইন কি আমাদেরকে শোনানো যাবে? হ্যাঁ, কিংবা আর একটু বেশি করে শুনি। আচ্ছা ঠিক আছে, রাধারমণ দত্তের গানটি করছি তাহলে। অনেক ধন্যবাদ। হাসান রাজার গান করা হয়েছে। হ্যাঁ, হাসান রাজার গান সম্পর্কে একটু শুনবো এবং দুটি লাইনও শুনতে চাই। হাসান রাজার গান আমি একটি গান করেছি, আমি ওনার একটি গান করেছি এবং ইচ্ছা আছে গান করার। আচ্ছা, বাউলা রে বাবাইলো রে রাজা রে বাউলা রে বাবাইলো রে বাউলা রে বাবাইলো রে রাজা রে বাউলা কে বাবাইলো के
হাসন রাজার গান এখন পর্যন্ত একটি কেন? মানে অ্যালবাম গুলো আমার অনেক দিন পরে পরে অ্যালবাম, মানে প্রতি বছরে যে আমার একটা অ্যালবাম বেরোবে অথবা 2 বছর পরে তা না, কিন্তু একটা অ্যালবাম করার পরে অনেক দিন পর পর আমার একটা করে অ্যালবাম, আমার 14টা অ্যালবাম। এই 30 বছর গানের জগতে 14টা অ্যালবাম, বুঝছো? জি। মানে আপনি যেটা চান যে সকল দর্শক শ্রোতাদেরকে গুণগত মানসম্পন্ন একটি অ্যালবাম দিতে, মানে এবং মানে আমার শ্রোতারা গান শুনুক, তারপর আস্তে আস্তে ভালো করে আরো গান করি। গান তো করাই যায়, যে কোনো গান করা যায় অ্যালবাম, কিন্তু সেগুলো তো শুনবে না, তাহলে কেমন হবে বলো? এবং আমরা সবাই আপনার গান যেমন ভীষণ পছন্দ করি, আপনি এই সময়ের বা আপনার পছন্দের শিল্পীর কথা জানতে চাইবো, সঙ্গীত শিল্পীর কথা আপনার পছন্দের। আমার পছন্দের সঙ্গীত শিল্পী শাম্মী আক্তার, সামিনা চৌধুরী। এবং আজ যখন মেয়ে গান করছে, মেয়ের গান কেমন লাগছে শ্রোতা হিসেবে? শ্রোতা হিসেবে বলবো যে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে গাইতে হবে, ভিতর থেকে গান গাইতে হবে। এবং আমরা আশা করছি যে শিমুল আপু এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন, এবং মা যেটা বলছে যে শ্রোতা হিসেবে সেটা অবশ্যই শিমুল আপু করবেন, তাই না আপু? সেটাই। যখনই দেখতেন যে শিমুল আপু ছোটবেলা থেকেই গান করছেন, সেই সময় কি ইচ্ছে হতো যে ওকে আমি কিছু বলবো বা বলবো না, বা ওকে সেই গাইডটা আমি দিব, কি ইচ্ছে হতো তখন? না, আমি জানতাম না যে গান গাইবে কি গাইবে না, ওটা আমি বুঝতাম না। তারপর হঠাৎ করে দেখি যে গান গায় টুকটাক, তারপর ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি যে গান করছো, বলে কি মা আমি গান করতে চাই। গান করতে চাওয়াটা তো খুব সোজা, কিন্তু গানটাকে ধরে রাখাটা অনেক কঠিন, তুমি পারবে কিনা? তো বলেছিল হ্যাঁ আমি পারবো। আমি আমার মতো করে তুমি পারবে? বলকে হ্যাঁ তোমার মতো করে পারবো। আমি ঠিক আছে তাহলে গান করো। এবং এটা কিন্তু এখন পর্যন্ত আমি দেখেছি আপনারা দুজন একই কথা বলছেন, এবং শিমুল আপু বলছে যে আমি গানটাও ধরে রাখতে চাই, কারণ মা আমাকে প্রথমে জিজ্ঞেস করেছিল এই কথাটা আমি ধরে রাখবো কিনা। ওই আজকে সে কালকে চলে যাবো, এগুলো তো কোনো মানে হয় না। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কলটা নেই। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সঙ্গে কথা বলছি? জি আমি দিলরুবার সাথে কথা বলছি। অবশ্যই, তার আগে আপনার পরিচয়টি জেনে নিই। আমি ইসমাইল হোসেন বলছিলাম কুমিল্লা থেকে। জি কথা বলুন। জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। জি আমি তো আসলে আপনার গান খুব ভক্ত, তো তাই মানে অনেকক্ষণ ধরে লাইনে চাচ্ছিলাম, পাচ্ছি না। আমি আপনার একটা গান পাগল মন, এই গানটা শুনতে খুব ইচ্ছে করতেছে। আমরা খুব 10-12 জন বসছিলাম এখানে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই এই গানটি আমরা শুনবো। আমার কাছে মনে হয় যে দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে বাংলা ভিশন দেখছেন সবাই এই গানটির জন্য অপেক্ষা করছেন। এই গানটি আমরা শুনবো, কিন্তু সর্বশেষে শুনবো, এবং পুরো গানটি আমরা শুনবো। আপু হ্যাঁ ঠিক আছে, তবে সেটা এখন না, আমরা শেষ পর্যায়ে গিয়ে শুনবো। ঠিক আছে। শিমুল আপুকে কোথায় দেখতে চান? মানে অনেক বড় কিছু, অনেক আহামরি কিছু তা না। আমি যেমন করে হাঁটি হাঁটি পাপা করে এগোচ্ছি, ও সেভাবে আমার মতো করে আসুক। আমি অনেক বড় কিছু স্বপ্ন দেখি না। এবং আপনার সময় আপনি কি যে স্বপ্নটি দেখেছিলেন? আমি স্বপ্ন দেখেছিলাম আমি গান করব, গান করতেই থাকবো মৃত্যুর আগে পর্যন্ত। আমার চাওয়াটা এটাই ছিল, এর চেয়ে অনেক বেশি কিছু না। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, যে আমি আমার 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 যারা গান পছন্দ করেন তারা, আমার নামটা দিলরুবা খান। দিলরুবা খান থেকে আমি যখন রাস্তায় বেরোই তখন আমাকে পাগল মন যাচ্ছে এটা বলে। এরপরে আমার আর চাওয়ার কিছু থাকতে পারে না, আমার আর চাওয়ার কিছু নাই, আমি কিচ্ছু চাই না, সবকিছু পেয়েছি আমি। এবং যেটা বলছিলাম যে আজ থেকে দিলরুবা খান যখন কিশোরী ছিলেন, যে স্বপ্নটি নিয়ে তার গানের পথ চলা শুরু করেছিলেন, আজ কি বলা যাবে যে সেই স্বপ্নের পথে আপনি কত দূরে গিয়েছেন? সেই স্বপ্নটা কতটা বাস্তবায়িত হয়েছে? বাস্তবায়িত, এই পর্যন্ত এসেছি আমি, তো ভাবতেই পাই না। আজও আপনার পরিবারের সবাই কি বলেন? খুশি। এবং পরিবারের সেই সহযোগিতা যদি না থাকতো তাহলে অবশ্যই আমরা নিশ্চয়ই আপনাকে পেতাম না। আব্দুল আলিম চাচার পরিবার, মুজিব পরদেশী, এবং আমার একটা গান গেয়ে রেল লাইন বহে সমান্তরাল গানটি গেয়ে
আমি সঙ্গীত জীবনে উত্থান হয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমি ঠিক আছে, কিন্তু গান করে গান করতে হবে না, গান করতে হবে আমার শ্রোতাদের ইচ্ছে মতো গান করতে হবে, ওনারা পছন্দ করবেন এরকম গান খুঁজে বের করতে হবে, তারপরে সে বেঁচে থাকবো। অবশ্যই। তবে মাঝখানে আমরা প্রায় আপনার সম্পর্কে অভিযোগ শুনতাম যে কেন দিলরুবা আপাকে পাচ্ছেন আপনি। তখন না, আমি আগে তো অনেক মোটা ছিলাম, তো মোটাটা পাতার জন্য আমি একটা ওষুধ খেয়েছিলাম এই ছেলের, ওই ওষুধটা খেয়ে আমি অসুস্থ হয়ে গেছিলাম। 7 বছর আমি গান করতে পারিনি। এবং এখন আপনি সুস্থ আছেন? আমি সুস্থ আছি, হ্যাঁ, দেখে আমাদের ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, সুস্থ হয়েছি 5 বছর হলো। আচ্ছা, আবার তো গান গাওয়া শুরু করেছি। তাহলে এই মুহূর্তে আরেকটি গান শুনি। তাই না? কোন গানটা শোনাবো বলো তো? আপনি যেটা ভালো লাগে। অবশ্যই আপনার কাছ থেকে ফোক শুনতে আমাদের সবসময় ভালো লাগে। আমার কাঙ্ক্ষের কলসে গিয়েছে ভাসি, মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া আমার কাঙ্ক্ষের কলসে গিয়েছে ভাসি, মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝির তোর নৌকার ঢেউ লাগিয়া। ধীরে তরি বাইয়া যদি সাগর হইতে পার, তবে কি আর কলসি খানা ভাসিত আমার, আর সহে না দেরি আমি উপায় কি করি, গৃহে যাওয়ার সময় গেল গইয়া রে, গৃহে যাওয়ার সময় গেল গইয়া। অনেক ধন্যবাদ। একটি বিশেষ কল আপনার জন্য অপেক্ষা করছে, আমরা কলটা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন আপনি? আমি সুবর্ণা মুস্তাফা। আপনি আমার কি যে প্রিয়, আপনি চিন্তাও করতে পারবেন না। আমার জীবন আমার অনেক অনেক প্রিয়। আপনি যে আমার কি, তোমার গান আমি সবসময় যখনই সুযোগ পাই আমি তোমার গান শুনি। আর আমাদের তো একটা আছে, যোগসূত্র আছে একটা গান দিয়ে, যে গানটার কথা তুমি বারবার বলছো। আরেকটা কথা, তুমি তোমার ইন্টারভিউতে বললে যে আমাদের ফিল্মের থেকে তোমাকে ডাকে না, তোমার গলার সংক্রান্ত কি যেন একটা কথা বললে। তো আমি তোমাকে বলি যে এটা তাদের অদূরদর্শিতা, যে তোমার মতো একটা ভয়েসকে ইউটিলাইজ করতে পারে না, এটা তাদের ফেলিয়ার। তোমার মতো একটি অত্যন্ত রিচ ভয়েস, এত সুরের গলা এবং এত ড্রামাটিক গলা, যে প্লেব্যাকের জন্য অসম্ভব প্রয়োজন। তো এগুলো নিয়ে মনে কখনো কোনো কষ্ট রাখবে না। এবং আমি তোমার ইন্টারভিউ শুনছি, তুমি তোমার মেয়ের কথা যেটা বললে, যে তুমি চাল দিচ্ছে আস্তে আস্তে এগোবে, তুমি কারোর জন্য ওভারনাইট চাচ্ছে না। আমি তোমার কথা গানের যেরকম ভাবছো, তোমার আজকে কথা শুনে সেরকম ভাবছো। আমি দোয়া করি যে তুমি আরো অনেক দিন সুস্থ থাকো, অনেক ভালো গান করো, এবং গানটা দিয়ে আমাদের যোগসূত্র তুমি একটু আমি গানটি আবারও গাইছি। আপনি অনেক ভালো থাকবেন। আপনি আমার অনেক প্রিয় একজন মানুষ, এবং আপনার কারণে আমি সঙ্গীত জীবনে আমার ওই গানটি দিয়ে উত্থান হয়েছিল। আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। গানটি করব? জি, আমি গানটি নয়নে জল শুকায় বিচ্ছেদের চিনিল না মোর
বহে সমান্তরা বহে সমান্তরা দুই ভুবন দুই বাসনা বন্ধু চিরকাল রেলা বহে সমান্তরা বহে অনেক ধন্যবাদ আপনাকে। আমরা গানে এবং কথা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি এবং শেষ যে কলটি ছিল সেটা আমাদের সকলের জন্য অনেক বড় একটি পাওয়া। দর্শক বন্ধুরা, আজকের মতো আজ এই অনুষ্ঠান এখানে শেষ করব, কিন্তু সবার যে কাঙ্ক্ষিত গানটি পাগল মন কেন এত কথা বলে সেই গানটি দিয়ে আজকে এই অনুষ্ঠান শেষ করব। আপনারা ভালো থাকবেন এবং বিজয় দিবসের অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আপু, আপনার যদি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। অনেক অনেক শুভেচ্ছা বিজয় দিবসের অগ্রিম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি আমার শেষ গানটি করছি। গানটি লিখেছেন আহমেদ কায়সার, সুর করেছেন আশরাফ উদাস, তাই তো? জি। কে বলে পাগল মন মন রে মন কেন কথা বলে, ও পাগল মন মন রে মন কেন কথা বলে। মনকে চাই বুঝাতে মোহনার চাই রঙের গানে পাগল মন রে মন কেন কথা বলে, ও পাগল মন মন রে মন কেন কথা বলে। আমি বাবাকে আমার মন বাবাকে আজ পারলাম না আমার মনকে চিনতে, পাগল মন রে মন কেন কথা বলে, ও পাগল মন মন রে মন কেন কথা বলে। আশি তোলার হলে চল্লিশের মনে মনে আর মনে হলে মিলবে না, পাগল মন রে মন কেন কথা বলে, পাগল মন মন রে মন কেন কথা বলে, ও পাগল